আমার ভাইয়ের বিচার চাই, উইমেন জাস্টিস। সিসি হাসিনা লজ্জায় বাঁচি না। ওরা হচ্ছে আমাদের হাতে ছিল, আমরা নিরস্ত্র ছিলাম, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, আর ওদের হাতে ছিল ধারালো অস্ত্র, দেশীয় অস্ত্র, এমনকি গুলিও ছিল, যেগুলো আসলে প্রাণঘাতী, যেগুলো দিয়ে মানুষকে মেরে ফেলার মতো অবস্থা। মূলত স্টুডেন্টদের উপরে দেখছেন, আপনারা দেখতে পেয়েছেন, আমিও দেখতে পেয়েছি যে আবু সাইদ যখন আপনার বুক চিতিয়ে দাঁড়িয়েছে, তখন তার বুকে আসলে গুলি করে দিয়েছে। তো এই সিন দেখার পর আসলে কোন মানুষ আসলে ঠিকঠাক থাকতে পারবে না? তাদেরকে আসলে মেধাবী যারা আছে, মেধাবীদেরকে আসলে বঞ্চিত করা হচ্ছে। কথা নেই বার্তা নেই, হাইকোর্ট থেকে একটা দিয়ে দিল, আমাদেরকে মেরে ফেলতেছে। ভাই কেমন কথা এটা? মানে কি ধরনের কথা? জুলের বিচারের, হত্যাকাণ্ডের যে বিচার, সেটাও হয় নাই। শহীদ হোসেন হাদিয়া যে ছিল কণ্ঠস্বর, তার বিচারটাও হয়নি। যদি জুলাই আন্দোলন না হতো তাহলে তুমি বাংলাদেশে আসতে পারতো না, আর ওনার মার হচ্ছে আপনার জানাজা অংশগ্রহণ করতে পারতো না, এবং এখন যে বর্তমান প্রধানমন্ত্রী হয়েছে উনি যদি প্রধানমন্ত্রী হইতে পারতো না। আসলে আমার হাত নেই, তো তাতে কি হয়েছে? আসলে আমাদের তো আসলে মানুষ, তো আমার আসলে মনুষ্যত্ব বোধটা আছে। 1974 সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ম্যানোলা কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ ফিরেছে আপনাদের মাঝে আরো আধুনিক রূপে, সুলভ মূল্যে, উন্নত মানে এবং সম্পূর্ণ দেশীয় গর্ব নিয়ে। আমাদের আছে হোম ক্লিনিং প্রোডাক্টস, লন্ড্রি ও ফ্যাব্রিক কেয়ার, বিউটি ও ফ্রেগ্রেন্স, পার্সোনাল কেয়ার ও গ্রুমিং। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং সরাসরি অর্ডার করুন ম্যানুলার ওয়েবসাইট অথবা সোনালী বাজার ওয়েবসাইট থেকে। ম্যানুলা কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ, দেশীয় পণ্যের বিশ্বস্ত সমাধান। ইতিহাসের কিছুদিন কেবল ক্যালেন্ডারে লেখা থাকে না, থাকে মানুষের হৃদয়ে। এমনই একটি অধ্যায় 24 জুলাই, যে অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় কিছু পরিবর্তন এবং বিপ্লবের পিছনে থাকে অগণিত মানুষের আত্মত্যাগ। 24 জুলাইয়ের গল্প নিয়ে ম্যানোলার সৌজন্যে সোনালী নিউজের বিশেষ আয়োজন স্মৃতিতে জুলাই। আর এই আয়োজনে আজকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন জুলাই যোদ্ধা, যিনি জুলাইয়ের সেই সংগ্রামকে খুব কাছ থেকে দেখেছেন এবং নিজের নামও লিখেছেন অভিজ্ঞতার খাতায়। স্মৃতিতে জুলাই অনুষ্ঠানের আমাদের আজকের অতিথি একজন জুলাই যোদ্ধা, তুহিন ফারাজি। তুহিন ফারাজি, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আপনাদের স্টুডিওতে আসতে পেরে নিজের অভিজ্ঞতা আজকে শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে। আলোচনার শুরুতে আপনার কাছে জানতে চাই যে জুলাই আন্দোলন চলাকালীন আপনার সবচেয়ে স্মৃতিময় ঘটনা কোনটা, এবং কোন ঘটনাটি আপনাকে এই জুলাই আন্দোলনে অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা জাগিয়েছে? জুলাই আন্দোলনে যখন আমি আসলে অংশগ্রহণ করি, আসলে জুলাই আন্দোলনে অংশগ্রহণের মূল কারণ ছিল হাতে থাকা স্মার্টফোনটি। আমি যখন হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ফেসবুকে যখন ফেসবুকিং করতেছিলাম, ব্রাউজিং একটা করে একটা ছবি আসতেছে, তো আস্তে আস্তে হঠাৎ দেখি যে আসলে টাইম লাইনে এমন কিছু মানে ছবি আসছে, এমন কিছু আসলে ভিডিও আসছে আমাদের সামনে ভেসে, আসলে সেগুলো দেখে আসলে ঠিকঠাক মতো আমি আসলে বাসা থাকতে পারিনি। আমি স্পেসিফিক যদি দু একজনের নাম বলি, তার ভিতরে অন্যতম ছিল আসলে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওনার নাম হচ্ছে তন্নি আপু, আমার থেকে সিনিয়রই হবে। তো তন্নি আপুকে আমি দেখলাম, মানে আসলে উনি একটু মেয়ে, আসলে ওনার হাতে কোনো ধারালো অস্ত্র ছিল না, উনি ছিল একজন স্টুডেন্ট। আসলে এই আন্দোলন ছিল একটা আসলে যৌক্তিক আন্দোলন, যেখানে আসলে কোঠার বিরুদ্ধে না, মানে কোঠা একটা সংস্কারের দাবিতে তারা আন্দোলন সংগ্রাম করেছিল। এই আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে তারা কোঠার একটা সংস্কার চেয়েছিল, কিন্তু সেখানে আসলে আমি দেখতে পেয়েছি কিছু পেটুয়া বাহিনী, যেমন ছাত্রলীগ এবং পুলিশের তখন তাদের উপর আসলে আক্রমণ করে। তো এক পর্যায়ে দেখতে পেলাম যে তন্নিপুর আসলে আপনারা নাক দিয়ে, তারপর মুখমন্ডল দিয়ে আসলে অনেক পরিমাণে রক্ত ব্লিডিং হয়েছিল। তো আসলে ওই ছবিগুলো না তখন নিতে পারিনি। তো তখন নানার কারণ আসলে তার পরের দিন ঠিক 16 জুলাই আমি হচ্ছে আন্দোলনে অংশগ্রহণ করি। তো অংশগ্রহণ করার পরে আমি সায়েন্স ল্যাবে অংশগ্রহণ করি। আসলে আমার হাত নেই, তো তাতে কি হয়েছে? আসলে আমাদের তো আসলে মানুষ, তো আমার আসলে মনুষ্যত্ব বোধটা আছে। আমি যদি একজন মানুষ তাদের সঙ্গে দাঁড়াই, তো দেখতে পাবে তারা আসলে যে এই ব্যক্তির হাত না থাকা সত্ত্বেও তিনি আসলে আসলে আন্দোলন সংগ্রামে আসছে। আমার দেখা হয়তো বা দু একজন অনুপ্রেরিত হবে, আমার একটু আত্মবিশ্বাস ছিল। তো আমি ওই জায়গা থেকে নিজ ইচ্ছায় আমি হচ্ছে যাত্রাবাড়ি থেকে সরাসরি সায়েন্স ল্যাবে চলে যাই। তারপরে আমি আমার জায়গা থেকে ওদের সঙ্গে শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম করি। গাড়িগুলো আমরা আসলে ব্লকেট করেছিলাম, তা আসলে আন্দোলন তো করতে গেলে তো এরকম কিছু করতেই হয়। তো এক পর্যায়ে দেখলাম যে আন্দোলন চলাকালীন অবস্থা আমাদের উপর আক্রমণ করা শুরু করে দিয়েছিল সেই ছাত্রলীগ নামক যে গুন্ডা সন্ত্রাসী ছিল তারা। তো আন্দোলনরত অবস্থায় দেখতেছে আমার সামনে এরকমের এক ভাই আছে, ও মোটামুটি মেরে রক্তাক্ত করে ফেলেছে। রক্তাক্ত করার পরে
আমরা আসলে ওগুলো নিতে পারিনি। আমিও তখন ওরা হচ্ছে আমাদের হাতে ছিল, আমরা নিরস্ত্র ছিলাম, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, আর ওদের হাতে ছিল ধারালো অস্ত্র, দেশীয় অস্ত্র, এমনকি গুলিও ছিল যেগুলো আসলে প্রাণঘাতী, যেগুলো দিয়ে মানুষকে মেরে ফেলার মতো অবস্থা, মেরে ফেলতে পারে। তো ওরা আমাদের উপরে আক্রমণ চালাতেই ছিল। আক্রমণ চালাতে চালাতে একটা পর্যায়ে আমি একটু মানে আন্দোলনে থাকালীন অবস্থা আমি আক্রমণের শিকার হই। আমার এই যে পায়ে, আমার এখান থেকে হচ্ছে আপনারা ওরা মানে ধারালো যে অস্ত্র ছিল সেগুলো দিয়ে আসলে পিটাইছে। তারপর হচ্ছে আপনারা মানে এক প্রকার আমি কোপের মতো অবস্থা, তারপরে আমি দৌড়ে পালানোর অবস্থা, তারপর ঠিক পিছন দিক থেকে আমার মানে ঠিক সামনের দিক থেকে আমি যখন মুখোমুখি অবস্থা, তখন সামনের দিক থেকে হচ্ছে আপনারা ইট পাটকেল লাগে এগুলো মানে তারা ছুটতেছিল। তো একটা পর্যায়ে আমার এই জায়গা পড়ে, তো পরের থেকে আমি থেতলেই যায়। তো থেতলে যাওয়ার ওই অবস্থায় আমি দৌড়ে মানে নিজেকে বাঁচানোর জন্য নিজে দৌড়ে পালানোর চেষ্টা করেছিলাম। তো একটা টাইম পুড়ে রেখেছিলাম। তো পুড়ে যাওয়ার পর আমাকে কয়েকজন ধরছে। তারপর আন্দোলন অবস্থায় এক আপু ছিল, ওই আপু হচ্ছে ওর মানে ব্যাগে মেবি টিস্যু আর কিছু দিয়ে হচ্ছে আমাকে এটা বেঁধে দিয়েছিল। তো তারপর রক্ত ব্লাডিং মানে হালকা পরিমাণে থামছে। তো ওই অবস্থা আমি হচ্ছে ওখান থেকে মানে আহত অবস্থা আমি হচ্ছে ঢাকা মেডিকেলে চলে যাই। যে ওখান থেকে আমি ঢাকা মেডিকেল যাবো, ওখান থেকে ঢাকা মেডিকেলে ট্রিটমেন্টটা নিবো। তো ঢাকা মেডিকেলে যেয়ে সেখানে আরো বেশি অবস্থা খারাপ, মানে চানখারপুল যে এলাকাটা ছিল তখন আরো এলাকাটা খুব খারাপ অবস্থা ছিল। তো আমি আর জায়গা থেকে ঢাকা মেডিকেল ঢুকতে পারিনি। তো ওই জায়গা থেকে আমি সরাসরি মুভ করে যাত্রাবাড়িতে চলে যাই। এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে আপনার তো হাত নেই, একটা হাত নেই আর একটা হাতও অচল আমরা দেখতে পাচ্ছি। তো এই যে আপনি দেখছেন যে আন্দোলনে গুলি করেও ছাত্রদের মেরে ফেলা হচ্ছে, যারা আন্দোলনে আছে, তারপরও আপনি এই আন্দোলনে হাত না থাকা অবস্থায় কেন গেলেন? ওই যে একটা দায়বদ্ধতা আছে দেশের প্রতি, যে যাদেরকে আসলে মারতেছে, যাদেরকে মানে মেরে ফেলতেছে, মানে আবু সাইদ ভাইকে আপনারা দেখছেন, মানে বুলেটের সামনে উনি ওনার কিন্তু মানে বুক পেতে দিয়েছিল। বুক পেতে ছিল কি জন্য? মানে বুকের কোনো কষ্ট ছিল, সেই কষ্টের জায়গা থেকে বুক পেতে দিয়েছে। কিন্তু মানে দেশেরই আসলে যারা কল্যাণে কাজ করার কথা ছিল, আসলে জনগণের স্বার্থে যারা সবসময় নির্ভীকভাবে আসলে কাজ করবে, কিন্তু তারা একটা দলীয় হয়ে গেছিল, একটা মানে সরকারের মানে যে ফেসিস্ট ছিল, এই ফেসিস্টের তারা দলীয়করণ করে ফেলেছিল। এই পুলিশগুলো মূলত স্টুডেন্টদের উপরে দেখছেন, আপনারা দেখতে পেয়েছেন, যে আমিও দেখতে পেয়েছি যে আবু সাইদ যখন আপনার বুক চিতিয়ে দাঁড়িয়েছে তখন তার বুকে আসলে গুলি করে দিয়েছে। তো এই সিন দেখার পর আসলে কোন মানুষ আসলে ঠিকঠাক থাকতে পারবে না। তো আমি আমার জায়গা থেকে ওইটা দেখার পর আমার খুব খারাপ লাগছে আসলে। মানে একটা মানুষ সে তার মানে কষ্ট নিয়ে আসলে বুলেটের সামনে দাঁড়াইছে, মানে নষ্ট মানে কিভাবে, মানে এটা মানে কেমন ধরনের আচরণ? গুলিটা তো আপনার বুকেও লাগতে পারতো, আপনি যে আন্দোলনে গিয়েছেন। আমি আসলে ওই চিন্তা ভাবনা করে যাইনি যে আসলে দেশের সাথে মানে আমি গেছি তাই হয় বাঁচবো, না হয় দেশের সাথে মারা যাবো, এমন মানে চিন্তা ভাবনা জায়গা থেকেই গেছিলাম। তো আপনারা জানবেন আসলে এই যে 2021 সালে যখন মোদী বিরুদ্ধে আন্দোলন হয়, তো তখনকার সময় ওই মোদী বিরুদ্ধে আন্দোলনের সময় হচ্ছে আপনারা তখন কিন্তু আসলে ছাত্রদের উপরে বা সাধারণ মানুষ যারা ছিল তাদের উপর কিন্তু আসলে অত্যাচার ছিল, তখন কিন্তু মানুষজন মারা গিয়েছিল। তো তখনকার সময় আমরা আন্দোলনে প্রথম যুক্ত হয়েছিলাম 2021 সালে যাত্রাবাড়িতে, আপনার যাত্রাবাড়ি কুতুবখালী পকেট গেট এলাকায়। তো ওই এলাকাতে তখন প্রথম আন্দোলনে অংশগ্রহণ করি। আমি ঢাকাতে তখন নতুন আসছিলাম, আমার ফুয়ার বাসায় তখন বেড়াতে আসছিলাম। তো আসার পরে আমি জাস্ট গিয়েছিলাম যে আসলে কি হচ্ছে দেখি। তো আমি আমার মতো করে তাদের যখন দেখতে পেয়েছি আসলে তো মানে আমাদের সার্বভৌমত্বে আসলে আঘাত লাগতেছে। তো সার্বভৌমত্বে আঘাত লাগতে অবশ্যই আমাদের একটা দায়বদ্ধতা আছে। তো সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে সুন্দরভাবে ওদের সঙ্গে আন্দোলন করতেছিলাম। তো আন্দোলন তো অবস্থা আমাদেরকে আসলে পাল্টা ধাওয়া হয়েছিল, আমাদেরকে এক প্রকার ধাওয়া দিয়েছিল। ওদের কাছে তখন ভারী অস্ত্র ছিল, মানে মূলত আমার ক্ষোভটা হয়েছে 2021 সাল থেকেই শুরু আর কি। তো ভারী অস্ত্র ছিল, ভারী অস্ত্র দিয়ে আমাদেরকে আসলে পুরোভাবে মারতেছে। তো একটা পর্যায়ে দেখলাম যে আসলে আমি ওই যে তখন যাত্রাবাড়িতে নতুন ফ্লাইওভার হয়েছিল, ফ্লাইওভার নতুন হয়েছিল 2021 সালে। তো তখন আমি ফ্লাইওভারের উপরে তখন হচ্ছে আপনারা এখন তো হচ্ছে আপনারা গুনা দিয়ে হচ্ছে বা লোহা দিয়ে হচ্ছে আপনার রেলিং করা আছে আর কি, গ্রিলের মতো করা আছে। তখন ওটা ছিল না। তো আমি হচ্ছে গ্রিলের উপরে মানে আপনার ওই যে মানে কি বলে এটাকে আইল্যান্ড, মানে আপনারা অনেক উঁচু আইল্যান্ডের উপর দাঁড়িয়েছিলাম জাস্ট দেখার জন্য, পর্যবেক্ষণ করার জন্য। তো একটা পর্যন্ত যখন মানে আমাদেরকে আক্রমণ করতে আমাদের কাছে দিয়ে আসছিল তখন হচ্ছে মানুষের সাথে বাড়ি খেয়ে আমি ওখান থেকে পড়ে মানুষের পাড়ার নিচে পড়ে গিয়েছিলাম। পড়ে যাওয়ার পর আমার অবস্থা খুব খারাপ অবস্থা ছিল, আমি আধমরা হয়ে গেছিলাম প্রায়। তো বেড়াতে আসছিলাম, আসার পরে এই অবস্থা হয়ে গেছে। তারপর মাদ্রাসার যে স্টুডেন্ট ছিল ওরা হচ্ছে আমাকে নিয়ে ফুটপাতে নিয়ে হচ্ছে আমার মানে যে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছিল। তারপর আমি একটু হালকা সুস্থ হই। তারপর হচ্ছে আমাকে জিজ্ঞাসা করে আপনি কোথা থেকে আসছেন, আপনার বাসা কোথায়? আমি আমার মতো করে বললাম যে আমার ফুবার দোকান আছে, আমি ফুবার দোকান ওখানে নিয়ে গেলাম, আমার ফুবার করতে পারবে। তো তারপর আমি আমার মতো করে
ওরা দিয়ে আসছে আমাকে, তারপর সেখান থেকে আমাকে একটু মেডিকেল দেওয়ার পর ট্রিটমেন্ট পাওয়ার পর আমি সুস্থ হয়ে গেছিল। তো সুস্থ হয়ে যাওয়ার পরে আমি গ্রামে চলে গেছিলাম। মূলত এই ঘটনার পরে জুলাইতে কেন যোগ দেওয়া, জুলাইয়ের আন্দোলনে? মানে আমাদের সাথে যেটা করা হচ্ছে সেটা ছিল বৈষম্য। আসলে সাধারণ যে স্টুডেন্ট ছিল তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে, একটা কোঠা প্রথার মাধ্যমে তাদেরকে আসলে মেধাবী যারা আছে মেধাবীদেরকে আসলে বঞ্চিত করা হচ্ছে। তো আমাদের যারা মেধাবী তারা কেন বঞ্চিত হবে? তারা তো আসলে লেখাপড়া করে তারা আসলে তো প্রত্যেকটা পরিবারের তো একটা আসলে আশাকাঙ্ক্ষা থাকে যে তার সন্তানরা যেন মানুষের তাদের জন্য একটা পাশে দাঁড়াতে পারে, এরকমটা আসলে বাবা মাতে এই চিন্তা ভাবনায় থাকে। যারা বড় হয় তাদের মাথাতে একটা আসলে দায়িত্ব এমনিতে চলে আসে যে আমার বাবা মা বিরুদ্ধ হয়ে গেছে, আমার বাবা মাকে আসলে কিভাবে করবো। মানুষ আসলে হতাশার ভিতরে দিয়ে যায়। আসলে ওই হতাশার জায়গা থেকে তারা আসলে এই কোঠার আসলে বিরুদ্ধে নেমেছিল। কিন্তু এই কোঠার বিরুদ্ধে নেমে আসলে তারা যেভাবে যান এবং জীবন দেবে তাদের, এটা আসলে কেউ কল্পনা করতে পারেনি। কেনই বা কল্পনা করবে? আসলে এটা তো যৌক্তিক একটা আন্দোলন ছিল। এই যৌক্তিক আন্দোলনের মাঝে তারা আসলে আন্দোলন করতে যে তারা মারা গিয়েছে, দেশের জন্য শহীদ হয়েছে। তো তো আমি আমার জায়গা থেকে যদি পার্সোনালি বলি, যারা নেমেছিল তাদেরকে আমরা আমি তো নিজে একজন স্টুডেন্ট, তো আমার তো একটা আছে। তো আমি আমার জায়গা থেকে আমার হাত নাই তো কি হয়েছে ভাই? হাত তো আসলে এটা তো আসলে আমার এক্সিডেন্টলি চলে গিয়েছে, এটা আমার কপালে দুর্ভাগ্য ছিল, এখান দিয়ে হয়েছে। তো আমার কথা হচ্ছে দেশের প্রতি তো দেশের মানুষের প্রতি তো আমার একটা দায়ভার আছে, বা আমার একটা নিজের তো ব্যক্তিগত জায়গা থেকে নিজের তো একটা দায়ভার আছে। তো ওই দায়ভারের জায়গা থেকে আমি হচ্ছে তাদের পাশে দাঁড়িয়েছিলাম, মানবিক দিক বিবেচনা করলে সেটাও। কিন্তু আমি দেখেন যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কিন্তু 5% কোঠা ছিল, আমাদের জন্য 5% কোঠা ছিল, কিন্তু তারপর আমি কেন তাদের পাশে দাঁড়ালাম? এটা হচ্ছে আমাদেরকে কোনো কথা নেই, বার্তা নেই, হাইকোর্ট থেকে একটা দিয়ে দিল, আমাদেরকে মেরে ফেলতেছে। ভাই কেমন কথা এটা? কি ধরনের কথা? আপনি যখন আন্দোলনে আসতেন, এই যে আন্দোলনে আপনি জানেন যে আমার মৃত্যু ভয় আছে বা মৃত্যু হতে পারে, তো আপনার পরিবার তো সেটা জানতো। আপনার পরিবার কখনো বাধা দিত কিনা, বা আপনি আপনার পরিবারের কোনো কথা বলে বেরোতেন কিনা? আচ্ছা আমি বলি, আমি ঢাকাতে আসলে তখনকার সময় ব্যাচেলর ছিলাম। তো আব্বা আম্মা তো বাড়িতেই। তো আমার আম্মু ফোন দিত, আসলে আমার আম্মু এত বারবার ফোন দিত না। তো আন্দোলনে আসছে কিনা ওই জিনিসটা তো টিভিতে দেখতেছে, তখন টিভি তো আসলে বন্ধ না, চ্যানেল গুলো বন্ধ হয়ে নেট অফ হয়ে গেছিল। আমার এখনো গানের বাজে। আমি যখন আন্দোলনের মাঠে, তখন আমার আম্মু আমার ফোন দিছিল যে তুই কই আছিস? আমি তো আসলে বাসায় আছি, মিথ্যে কথা বলছি আসলে, কিন্তু আমি আসলে অরিজিনাল আন্দোলনে আছি। তো বলতেছে আচ্ছা ঠিক আছে বাসায় থাক, মানুষজনকে আসলে ধরো করতেছে, তুই যাস না। কখনো মনে হয়নি যে আমি মারা গেলে আমার আব্বা আমার কেমন কষ্ট হতে পারে? তারপরে আমি আমার জায়গা থেকে, তারপর আম্মু আমার সেকেন্ড আরেকটা কল করছিল, আমি আপনার সেকেন্ড আরেকবার কল করেছিল যে আম্মু তখন গুলি বর্ষণ হইতেছে, তখন কিন্তু গুলির অনেক শব্দ। তখন উনি তো ফোন দিয়ে বলতো তুই কই আছো? তখন আমি সত্যটা বলতে বাধ্য হয়েছি, কারণ গুলির শব্দ হইতেছে। ওনার কথা বলতে আম্মু আমি আইছি, বাসা থেকে বের হয়েছি, রাস্তার পাশেই আছি, সমস্যা নেই, আমি আন্দোলন নিতে নাই, আমি সেফটি নিয়ে আছি, সমস্যা নেই। পরে আন্দোলন অবস্থায় তখন গুলি বর্ষণ হইতেছে, আম্মু শব্দ পাইতেছে, দেখে আম্মুর বলতেছে বাসা চলে যায়, থাকতে হবে না। তো আমি ঠিক তখনই আন্দোলন অবস্থা আমার আম্মু ফোনটা কেটে দিয়েছে। ঠিক কেটে দেওয়ার ঠিক কিছুক্ষণ পরেই গুলি করে, আসলে ওনারা আসলে গুলি করে, টার্গেটিং করে গুলি করে। তো এই টার্গেট করার গুলিটা হয়তো আমাকে ভেদ করতে পারেনি বা আমার এতে লাগে না, কিন্তু আমার ঠিক পাশেই যে ব্যক্তিটা ছিল, ওনার ঠিক মাথার ডান পাশের অংশে লাগার পর ওনার মাথার খুলে এসে ওখান থেকে একদম হয়ে যায়। তখন মাথার যে আছে মজকটা হচ্ছে একদম ওখান থেকে উনি আমার সামনে, চোখের সামনে আমি দেখছি। আমি ওটা এখনো বলতে পারতেছি না। উনি আমার চোখের সামনে গুলিটা লাগার পরে সাথে সাথে পড়ে যায়, গুলি উড়ে যাওয়ার পরে পড়ে যায়, দুই সাইডে লাফাইতে ওনার জায়গা ওখানেই উনি হয়ে যায়। তো আমার কাছে এখন ওই ফুটেজটা আছে, আমি ওটা ফুটেজটা নিয়েছিলাম। ওই ব্যক্তিটা ওখানে চ্যাপটা খেতে ওখানে হয়ে যায়, একদম জায়গায় শেষ। তারপর কিছু মানুষ আসে, আইসে ওনাকে হচ্ছে ওখান থেকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে আমি ওটা দেখি ওখানে আমি বসে পড়েছিলাম। আসলে আমি ওটা কিভাবে এক্সপ্লেন করে নিজে বুঝতেছি না এখনো। তো তারপর ওই লোকটা মারা যায়। তখন কিছুক্ষণ পরে আমার মাথায় আরো জিত চাপলো যে ভাই কি রে ভাই, মানুষকে এভাবে প্রাণঘাতী অস্ত্র দিয়ে মেরে ফেলতেছে, এটা কিরকমের অন্যায় আমাদের সাথে হচ্ছে। তো তখন আমি আমার জায়গা থেকে একদম তখন তো ছিলাম ফুডে,
তো আমি আমার জায়গা থেকে এই অবস্থায় মানে চাদর চাদর ফেলে আমি যেন এই অবস্থায় চলে গেছি, মানে একদম সামনে চলে গেছি। সামনে চলে যাবো, আমার পিছিয়ে দেখলাম যে আরো অনেকেই আসলে আসতেছে। মানে এই অবস্থায় দেখার পর হয়তো তাদের ভিতরে এটা জাগছে। আসার পরে আমরা আন্দোলন সংগ্রাম করতে থাকি, তো অনেক মানুষ আসলে মারা যায়। আচ্ছা, আপনার এই আন্দোলনের দেখা যে নেতাগুলো ছিল, সেই নেতাগুলো কয়েকজন নেতার নাম বলতে পারবেন আপনার পছন্দের নেতা যারা নেতৃত্ব দিয়েছে? আর তখনকার সময় আসলে ভাই স্পেসিক্যালি হয়েছে কি, আমি যখন আন্দোলন সংগ্রাম করি তখন তো আসলে নেট অফ ছিল। তো ওরকমের আসলে নেতা আসলে ওরকমের ওনাদের আসলে নাম ওরকমের আসলে মানে মনে না আসলো। মানে যদি বলতে পারি যে যারা 6 জন গুম হয়েছিল, যে সমন্বয়ক নাহিদ ভাই, হাসনাত ভাই, সার্জিস ভাই। আরেকটা বিষয় হচ্ছে, এই যে আন্দোলনে কিন্তু অনেকগুলো স্লোগান তৈরি হয়েছিল। এই যে স্লোগানের মধ্যে আপনার সবচেয়ে কোন স্লোগানটা সবচেয়ে উই অন জাস্টিস, উই অন জাস্টিস, এই স্লোগানটা সবচেয়ে বেশি এসেছিল। আর এই স্লোগানটা কেন বলছিলাম, তার কারণে যে আমাদেরকে নির্বিচারে মারতেছে, আবু সাইদ ভাইকে মারছিল। তো মারার পরে তারা হচ্ছে মানে ছাত্র সমাজের তাদের সঙ্গে আমাদের বুঝতে চাচ্ছিল। তো আমরা আমাদের ভাইকে যখন হারাইছি, তাহলে তোমাকে রাখার দরকার দেখি, আমরা আমাদের বিচার চাই, আমার ভাইয়ের বিচার চাই, উই অন জাস্টিস, আমার ভাইয়ের বিচার চাই। বিচার বিচার করতে হবে, বিচার বিচার। আবার আরেকটা ছিল আপনারা দেশটাকে আরো বাপের না, এরকম সিসি হাসিনা, লজ্জায় বাঁচি না। তো এই যে আন্দোলনের পরে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, কিন্তু নতুন সরকার গঠন হলো। এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের জুলাইটিকে কতটুকু ধারণ করতে পেরেছিল, আপনার কি মনে হয়? অন্তর্বর্তীকালীন সরকার মানে আসলে কোনো মানুষই তো আসলে ফেরেস্তার মতো আসে না। তো ওনারও কিছু ভুল ত্রুটি ছিল। ওনাদের সরকার দলে কিছু উপদেষ্টা ছিল, আমি নাম বলবো না। তো আমাদের জুলাই আন্দোলনের পরে তো অন্তর্বর্তীকালীন সরকার আসলো। চিকিৎসা যে বিষয়টা আছে, চিকিৎসাটা করানোর জন্য হচ্ছে আমাদেরকে একটা স্বাস্থ্য কার্ড দিয়েছিল। আপনারা জানবেন যে স্বাস্থ্য কার্ডটা দেখানোর মাধ্যমে বা যে কোনো সরকারি হাসপাতাল শো করার মাধ্যমে তাদের যেন চিকিৎসাটা একটু মূল্যায়ন করা হয় এবং তাদের চিকিৎসাটা যেন ভালোভাবে করা হয়। এই কার্ডের মূল উদ্দেশ্য ছিল এইটা। আর উনি কিন্তু 3টা ইসের উপরে ভিত্তি করে ছিল, বিচার, চিকিৎসা আর হচ্ছে আপনার তো 2টার ভিতরে বলছিল বিচার এবং আহতদের যে চিকিৎসার বিষয়টা। তো চিকিৎসাটা আসলে অনেক জুলাই যোদ্ধা যারা আছে দেশের জন্য, যারা আসলে চোখ হারাইছে, অঙ্গহানি হয়েছে, আসলে তারা তাদের প্রপার যে ট্রিটমেন্ট ওটা আসলে পায়নি, সেটা থেকে তারা বঞ্চিত হয়েছে। এবং সেকেন্ডলি সেটা হচ্ছে এই জুলাইয়ের হত্যাকাণ্ড বিচার নিয়ে আসলে অনেকেই অনেকভাবে কথা বলছে। বিশেষ করে যদি বলে আমাদের শহীদ শরীর ওসমান হাদি ভাই, তো হাদি ভাই তার জায়গা থেকে সে বলেছিল জান দেবো তো জুলাই দেবো না। আসলে উনি জান দিয়েছে, জুলাই দেয় নাই কিন্তু। এবং তার মূল ইয়ে ছিল কিন্তু বিচার। তো আমাদের যারা আসলে আহত হয়েছে, যারা আসলে শহীদ হয়েছে, যে পরিবারগুলোর সাথে ম্যাক্সিমাম যদি বসি, তাদের আসলে টাকা পয়সা ধন দৌলতের কিছু প্রয়োজন নেই। তারা এগুলো বলছে, শুধু তারা বলছে আমার ছেলের বা আমার সন্তান যে হারিয়েছে, আমার সন্তানের বিচার চাই। শহীদ মেহেদুরুন্নেসা যে বাবা আছেন, মোশাররফ আঙ্কেল, ওনার মানে কথা অনুযায়ী যতটুকু বুঝতে পারলাম, ওনাদের কিছুই আসলে চাওয়া নেই, শুধুমাত্র বিচারটাই চাই। তো এই বিচার নিয়ে শুধুমাত্র একজনই কথা বলতো, সেটা হচ্ছে আমাদের শহীদ শরীফ হোসেন হাদি ভাই। এবং আমরাও বলতাম, কিন্তু আমাদের অতটা হয়তো বা মিডিয়াতে আসতো না। কিন্তু এই ব্যক্তিটা এমন ভাবে কথা বলতো, কিন্তু এই ব্যক্তিটাকে আসলে সরিয়ে দিয়েছে, তাকে আসলে মেরে ফেলেছে, শহীদ হয়েছে ভাই। তো ওই ব্যক্তির আসলে বিচারটা এখন পর্যন্ত হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকার উচিত ছিল আন্তর্জাতিক ভাবে তার জন্য বিচারের তদন্তটা হয়। আসলে এই জায়গায় উনি ব্যর্থ হয়েছে, উনি যেটা করতে পারে না। এর জন্য আসলে উনি একদম মানে ব্যর্থ একটা সরকার বলতে পারি। জুলাইয়ের বিচারের হত্যাকাণ্ডের যে বিচার, সেটাও হয় নাই। শহীদ হোসেন হাদি যে ছিল কণ্ঠস্বর, তার বিচারটাও হয়নি। আচ্ছা, আমরা শেষ করব। শেষ করার আগে একটু জানতে চাই যে বর্তমান সরকারের কাছে আপনাদের যারা জুলাই যোদ্ধা হিসেবে আপনার কি প্রত্যাশা এবং কতটুকু প্রত্যাশা তারা পূরণ করতে পেরেছে? আচ্ছা, বর্তমান সরকার জনাব তারেক রহমান যিনি আছেন, বিএনপি সরকার আছেন, কিন্তু জনতারই সরকার, জনগণেরই সরকার। তো আমরা আমাদের জায়গা থেকে বলবো, জনাব তারেক রহমান সাহেব উনি কিন্তু বাংলাদেশের মাটিতে আসতে পারতো না, এটা আমি একদম করে বলতে পারি। জীবন আসতে পারতো না। এমনকি আমাদের দেশ নেত্রী, আপুসের নেত্রী যে খালেদা জিয়া ছিল, বেগম খালেদা জিয়া ছিল, ওনাকে আসলে আমরা অনুসরণ করি এবং ওনাদের যে দেখানো পথ ছিল ওগুলো আমরা অবলম্বন করি, অনুসরণ করি। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওদেরকে আমরা আসলে ফলো করি, কাজগুলো ফলো করি। তো তো আমাদের সেই একজন, তারই একজন সন্তান
মানে আসলে গর্বিত সন্তান যে হচ্ছেন তারেক রহমান। তিনি এখন বর্তমানে সরকার, আসলে এই সরকার এখন ক্ষমতায় বসার পরে তার মা মারা গিয়েছেন, মারা গিয়েছে। তার মায়ের জানাজা কিন্তু অংশগ্রহণ করতে পেরেছিল। যদি জুলাই আন্দোলন না হতো তাহলে তুমি বাংলাদেশে আসতে পারতো না, আর ওনার মার হচ্ছে আপনার জানাজা অংশগ্রহণ করতে পারতো না, এবং এখন যে বর্তমান প্রধানমন্ত্রী হয়েছে উনি যদি প্রধানমন্ত্রী হইতে পারতো না। তো ওনার কাছে যদি প্রত্যাশা করি এতটুকুই, বিচারটা অন্তত করেন। জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে এই শহীদের অন্তত বিচারটা করেন। আর আরেকটা কথা হচ্ছে, জুলাই আন্দোলনে যে শহীদের যে পরিবারগুলো আছে, এই পরিবারগুলো নিয়ে এখন পর্যন্ত এই সরকার ক্ষমতায় বসার পরে সব শহীদ পরিবারগুলো নিয়ে একত্রিত করে বসতে পারে নাই। আমাদের সঙ্গে আসলে আমাদের মতামত নিতে পারে না, আমার আসলে কি চাওয়া বা কিছু পাওয়া এটা করতে পারে না। আসলে এই জায়গা থেকে যদি বলি, 4 মাস হয়ে গেছে, সবার আগে প্রথম ওনার কাজ উচিত ছিল এই জুলাই শহীদ পরিবারগুলো নিয়ে বসা, জুলাই আহত যারা হয়েছে তাদেরকে একত্রিত করা, তাদেরকে নিয়ে বসা। কিন্তু এই জায়গায় যদি বলি, এই জায়গায় উনি পুরোপুরি ব্যর্থ। এই জায়গায় উনি এটা করতে পারেনি, পুরোপুরি ব্যর্থ। আমরা সরকারের সমালোচনা করব, যৌক্তিক যে সমালোচনা সেটা আমরা করব। তো ধন্যবাদ তুহিন ফারাজি। আমরা শুনছিলাম আপনার সাহসিকতার গল্প জুলাইকে কেন্দ্র করে। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার আপনার হাতে তুলে দিচ্ছি। বাংলাদেশ নিশ্চয়ই আপনাকে সারা জীবন স্মরণ করবে এবং মনে রাখবে, এবং বাংলাদেশের প্রয়োজনে নিশ্চয়ই আপনি আবার হাজির হয়ে যাবেন এরকম কোনো আন্দোলনে। অবশ্যই। আপনার কিছু বলার থাকলে বলেন। দেশের কল্যাণে সদা প্রস্তুত আছে। যদি বাংলাদেশে এমন কোনো যদি আসলে আন্দোলন সংগ্রাম হয় যেটা আসলে যদি কোনো যদি ফেসিস্ট তারা লাড়াচাড়ি দিয়ে উঠতে চায় এবং নতুন করে যদি কোনো ফেসিস্ট জন্ম নিতে চায়, সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে হাত নাই তো কি হয়েছে, জীবনটা তো বাকি আছে, জীবনটা প্রয়োজনে দিয়ে দেবো দেশের স্বার্থে, দেশের কল্যাণে। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব দেশের কল্যাণে কাজ করার জন্য, এবং আমার যদি মৃত্যু হয় যেন কোনো একটা শহীদই মৃত্যু হয়, দেশের কল্যাণে যেন মৃত্যু হয়, দেশের জন্য যদি মৃত্যুটা হয়, এটাই আমার প্রত্যাশা থাকবে। অসংখ্য ধন্যবাদ সোনালী নিউজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, এবং আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণ জানানোর মাধ্যমে আমরা আমাদের যে ভিতরে থাকা যে আসলে মানে গল্পটা ছিল, বা ভিতরে থাকা যে আসলে আমাদের কথাগুলো ছিল, সেগুলো হচ্ছে অল্প হলে আমাদের মিডিয়ার সামনে হচ্ছে বলতে পারতেছি। এই সোনালী নিউজের মাধ্যমে দেশবাসীকে আসলে বলতে পারতেছি। এই জন্য অসংখ্য ধন্যবাদ সোনালী নিউজকে। দর্শক শুনছিলেন আপনারা একজন জুলাই যোদ্ধার গল্প, যার হাত ছিল না কিন্তু প্রাণটা ছিল, এমন ধারণা নিয়ে তিনি অংশগ্রহণ করেছিলেন জুলাই যুদ্ধে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে কোনো একজন জুলাই যোদ্ধা নিয়ে হাজির হয়ে যাব ম্যানোলার সৌজন্যে সোনালী নিউজের বিশেষ আয়োজন স্মৃতিতে জুলাই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথে থাকুন সোনালী নিউজ।